তোরে কারা জানছ না? এই ডাকাত এই ডাকাত এই ডাকাত এই ডাকাত এই ডাকাত একদম চুপ, কথা বল না। ডাকাত ডাকাত গলা নাও, এক করে গলা ফাড়া একদম চুপ। ভাই এটা কি কি আছে তুই একটা কি কি ভাই আমি সব ভাই আমার কিছু ঘরে কিছু নাই ভাই ভাই কিছু নাই না করবে রে। না, কিছু নাই। দেখ, কি রে তোর ঘরে এত সুন্দর একটা বউ থাকতে পাস কিছু নাই ওই আরে বাদ আমি এদিকে দেখতেছি এই এই চুপ। এই 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 মা, এই, এই 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 তোর সমস্যা বাবা বাবা এই, কি করলি? বাবা ডাকাত চুপ। বাবা শরীফ নাই বাবা 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 শরীফ কে বাঁচাও বাবা 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 কি হয়েছে বৌমা? কি হয়েছে? বৌমা কি হয়েছে? বাবা আমার স্বামী নাই ডাকাত পড়ছে কি হয়েছে আল্লাহ? বাবা শরীফ, কে আমার এরকম সর্বনাশ করছে? বৌমা কি হয়েছে বলো? বাবা ডাকাত ডাকাত ছিল আমার স্বামী নাই আমারে ডাকলো না কেন? বাবা আমার গলায় ডাকাতের ছুরি ধরেছিল আমি আপনাকে ডাকতে পারি না আমি শেষ করে ফেলেছি। জীবনে কখন কোথায় কি ঘটে যায় তা আগে থেকে অনুমান করা দুঃসাধ্য ব্যাপার। হঠাৎ করে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আগে থেকে একেবারেই প্রস্তুত থাকি না। সেরকমই একটি ঘটনা ঘটেছে শরীফের জীবনে। শরীফের বেডরুমে ডাকাত দল প্রবেশ করে এক পর্যায়ে তাকে খুন করে এবং টাকা পয়সা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। কিন্তু এখানে প্রশ্ন জন্ম নিয়েছে একটি বিষয়ে, শরীফের বাসা যেহেতু বন্ধ ছিল তাহলে ডাকাত দল কিভাবে তার ঘরে প্রবেশ করলো আর কেনই বা হত্যা করলো তাকে? তাহলে কি সত্যি এটি কোনো ডাকাত দলের কাজ নাকি এটি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড? দর্শক, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাদের এবারের পর্বে সে রহস্যই উন্মোচন করব আমরা। কারা আমার এই ক্ষতিটা করলো? আমার একটা মাত্র সন্তান তাও দুনিয়া থেকে চলে গেল। বাবা, আমার আর নাই কেউ, আমার সব শেষ ভাই আল্লাহ আরে এত বড় একটা ঘটনা ঘটে গেল আপনি আমাদের ডাকবেন না আপনি চিল্লা পাল্লা করবেন না কখন কি হয়েছে আমি জানি না আমরা সবাই ঘুমিয়েছিলাম হঠাৎ করে হয়ে গেছে এই ভাই একটু ধরেন তো ধরেন ধরেন হসপিটালে নিতে হবে ধরেন ধরেন এই আসেন, ধরেন 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 বাবা শরীফ রে। এই ছিল স্যার পুরো ঘটনা। ঘুমের ঘরে কিছু বুঝায় ওঠার আগেই আমার সব শেষ হয়ে গেল। আমরা বুঝতে পারছি আপনার মনের অবস্থা। আপনি আসতে না চাইলে হয়তো আমি নিজে যেতাম আপনার সাথে কথা বলার জন্য। যাই হোক, আচ্ছা সেদিন ডাকাত দল কখন আসছিল আপনাদের বাড়িতে? স্যার আমার স্বামী বাসায় ঢুকে 11টার মধ্যে, আমরা 12টার মধ্যে ঘুমিয়ে পড়ি। আর যখন ডাকাত আসে তখন আমরা ঘুমিয়েছিলাম, মনে হয় তারা 1টার মধ্যে বাসায় আসে। ওরা আসলে কতজন আসছিল? মনে হয় 3 জন। আপনাদের বাড়ির দরজা তো বন্ধ ছিল, ডাকাত দল ঢুকলো কিভাবে? মনে হয় নকল চাবি দিয়ে। আপনাদের বাড়ি থেকে কি কি মালামাল নিয়েছে বা টাকা পয়সা নিয়েছে এটা কি বলতে পারবেন? জি স্যার, আমার টাকা পয়সা, স্বর্ণ গহনা, মোবাইল এসব সব নিয়ে গেছে। ডাকাত দলের কাউকে চিনতে পেরেছেন? না, তাদের মুখ বাঁধা ছিল। মাহির, স্যার ওনাকে ডিটেলসের রুমে নিয়ে যাও, একটা মামলা রুজু করো। স্যার আমার টাকা পয়সা, মোবাইল, গহনা কিচ্ছু লাগবে না। আমার স্বামীর খুনের বিচার চাই। আপনি শান্ত হন, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব যত দ্রুত সম্ভব যাতে আমরা আসামি গ্রেপ্তার করতে পারি। মাহির স্যার ওনাকে ডিটেলসের রুমে নিয়ে যাও, একটা নিয়মিত মামলা রুজু করে ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে। জি স্যার আপনি আমার সাথে আসুন স্যার
বেটা এটা কি কিনস বেটা? এই যে মাটি মুড়ি মাখা বেটা দেখে লস না তোরা, এই যে যেগুলো যে এমনি কিনলে বেটা পোষায়, যে হারে টাকা বেটা দেওয়া কিনতো, এটি ঠিক কর ভালো করে পরিষ্কার কর, আর দেখে দুইটা কিনবি। টাকা ফোন আইছে, ফোন হওয়ার সময় পায় না। হ্যাঁ হ্যালো, আপনি কি বশির ভাই? হ্যাঁ ভাই, আপনি কে? আমি নাহিদ বলছি। আপনি ভাঙাড়ি মালামালের ব্যবসা করেন না? হ্যাঁ বাঙালি ব্যবসা করি তো ভাই। ভাই আমার কাছে কিছু পুরাতন মালামাল ছিল, বাড়ি ভাঙছি তো, আপনি যদি একটু এসে দেখে যাইতেন। আচ্ছা কোন জায়গায়? এই ভদ্রখাত এলাকায়। ভদ্রখাত এলাকায়? কোন জায়গায় আপনার বাড়ি? আপনি বাজারের দিকে আসুন, আমি গিয়ে আপনাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এই শোন, ওই একটা এক জায়গায় মাল বিক্রি করো বুঝছো, আমি একটু দেখতে আহি, আর তুই এটি ভালো করে বাস, আর এটি সুন্দর করে বাইকটা আলাদা কর, পাসপার্টটাটি সব আলাদা কর। তাই গেলাম, আমি একটু আইতেছি। হ্যালো, হ্যাঁ বেলাল, টিম রেডি করো, বের হবো। হ্যাঁ সিভিল আসবা, ওকে। হ্যালো, কই আপনি? আমি তো বাজারে আসছি, আপনি কই? আমি তো মাছ বাজারে পূর্ব পাশে চার দোকানটায়। আচ্ছা ঠিক আছে, থাকেন আপনি। ঠিক আছে, আহেন, আসি। এই, আপনার নাম বশির? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওঠেন। স্যার আমার এদের কি দরকার? আপনি যে ফোনটা ব্যবহার করতেছেন, ফোনটা কার? স্যার আমার। আপনার না? জি স্যার। চলুন থানায় চলুন। কেন স্যার, থানা যাবো কেন? ওসি স্যার আপনার একটু ডাকছে, চা খাওয়ার দাওয়াত দিচ্ছে, চলেন কথা বললেই চলে আসবেন। এই তুমি দোকানে যাও, ঠিক আছে, আমি আসতেছি, স্যারের সাথে কথা বলো। জুয়েল, জি স্যার, ঠিক আছে, চলো স্যার। হ্যাঁ আসুন। বসুন। স্যার আমার স্বামী ফোনের কোনো খবর পেলেন? না এখনো খোঁজ পাইনি, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। আচ্ছা দেখুন তো ওই মোবাইলটাকে চিনতে পারেন কিনা? জি এটা কে ব্যবহার করতো? স্যার। আপনার স্বামীর মোবাইলটা আমরা এখন উদ্ধার করতে পারিনি, তবে খুব শীঘ্রই উদ্ধার করে ফেলবো। স্যার মোবাইল দিয়ে কি খুনি ধরা যাবে? দেখুন, আসামিরা কখনো সরল পথে হাঁটে না, আর তাদেরকে ধরতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে হয়। আমরা সে পথেই হাঁটছি। স্যার আমার স্বামীর ফুফাতো ভাইদের সাথে আমাদের একটু প্রবলেম আছে, আমার মনে হয় তারাই ডাকাত ভাড়া করে পাঠিয়েছে। বলেন কি, কীরকম দ্বন্দ্ব? স্যার জমি নিয়ে, আমাদের বাসার পাশে একটা জমি আছে, তার ওটা চেয়েছিল, বাট আমার হাজবেন্ড বলেছে ওইখানে আমরা বাসা করব। ওটা দায়নি দেখে একদিন আমাদের বাসায় আসে। মামা, শরীফ ভাইয়ের কথা শুনছেন? আমার মায়ের কত জমিন পাবে? আমি বাড়ি করার জন্য রাস্তার পাশে জমিটা চাইছি, সেটাও দিবে না বলে। ওই জমি দেওয়া যাবে না। কেন? আশেপাশে তো আরো জমি আছে। আরে ভাই বুঝোস না কেন? আমি বাড়ি করব, আমার ওই জমিটাই লাগবে। ওই জমিতে আমি বাড়ি করুম, ওই জমি দেওয়া যাবে না। তোরা এইভাবে ঝগড়াঝাটি করিস না, একটা সমাধানে আয়। মামা আপনি শরীফ ভাইকে বুঝান তো। আমাকে বোঝানোর কিছু নাই, ওই জমি আমি দিব না। আমার ওই জমিটাই লাগবে, দরকার হয় জোর করে নিব। এই তুই কি আমার থ্রেট করতেছস? কিভাবে নেওয়া লাগে আমি সেটা ভালো করে জানি। সোহেল, বাবা দেখছো? রাগ করিস না, আমি দেখি কি করা যায়। কি বিয়া দুইটা করে গেল। আচ্ছা ওনাদের কথা আমাদেরকে আগে বলেননি কেন? স্যার আমার শ্বশুর চাচ্ছিল না তার বোন জামাই ফেসে যাক, তো আমার মনে হচ্ছে এই ডাকাতদের সাথে তাদের হাত আছে। আপনি যে তথ্যটা দিয়েছেন এটা আমরা আমলে নিয়ে নতুন করে তদন্ত শুরু করব। আচ্ছা একটা কথা বলেন তো, ওরা কি আপনাকে কোনো হুমকি দামকি দিয়েছে পরোক্ষভাবে অপ্রত্যক্ষভাবে? না স্যার, তা দেয়নি। আপনাদের কি আর কারোর সাথে এরকম কোনো শত্রুতা আছে? না স্যার। আচ্ছা আজ তাহলে আপনি যান, তবে একটা কথা, যদি কোনো তথ্য আপনার মনে পড়ে বা কোনো তথ্য জানতে পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন। ঠিক আছে, আসুন। আসসালামু আলাইকুম।
শরীফ হত্যাকাণ্ড তদন্তে পুলিশ বেশ নড়েচড়ে বসেছে। তাদের হাতে একটি মাত্র ক্লু, সেটা হচ্ছে শরীফের স্ত্রীর একটি মোবাইল ফোন, যা এখনো সচল আছে। আর এই মোবাইল সেটের সূত্র ধরে পুলিশ গ্রেফতার করে বশিরকে। বশির একজন ভাঙাড়ি ব্যবসায়ী। তার পক্ষে কি এই ডাকাতি বা হত্যাকাণ্ড ঘটানো সম্ভব, নাকি ভোলা ভালা চেহারার আড়ালে বশিরই এ ঘটনার মূল আসামি? পুলিশের হেফাজতে বশির, দেখা যাক বশির কি বলে। বশির, তুই শরীফ সাহেবকে খুন করলি কেন? স্যার আমি খুন করিনি স্যার। ফোন যেহেতু তোর কাছে পাওয়া গেছে, তার মানে খুনের সম্পর্কে কিছু না কিছু তো তুই জানিস। এই ফোনটা কার? স্যার আমি কিছু জানি না স্যার, কে বা কারা খুন হয়েছে স্যার তাও জানি না স্যার। হাতে নাতে প্রমাণ পাওয়ার পরেও সবকিছু অস্বীকার করছিস? ভয় নেই, তুই রাজসাক্ষী হয়ে যা, তাহলে আমি তোর জন্য কিছু একটা করব। তুই সত্যটা বলে দে। তুই আদালতে দাঁড়িয়ে যদি ঠিকঠাক সত্যটা বলতে পারিস, তাহলে আমি নিজে তোর জন্য আর্জি করব, যাতে তোর সাজা কম হয়। স্যার বিশ্বাস করেন স্যার, খুনের ব্যাপার আমি কিছু জানি না স্যার। আর এই মোবাইল তো দূরের কথা স্যার, এটার ব্যাপারও স্যার আমি কিছু জানি না। আরে গাধার বাচ্চা, তুই যদি কিছু না জানিস তাহলে ফোনটা তোর কাছে আসলো কি করে? স্যার স্যার আপনি তো জানেন স্যার, আমি বাঙালি ব্যবসা করি স্যার। বিভিন্ন জায়গা থেকে স্যার মালামাল কিনে নিয়ে আসি স্যার। দুই এক দিনের মাল আমি একখানে জড়ো করি, ওই মালগুলো স্যার আমি আলাদা আলাদা রাখতে গিয়ে স্যার এই মোবাইলটা পাই। তো মোবাইলটা নিয়ে দেখি স্যার মোবাইলটা ভালো, তারপর থেকে স্যার আমি মোবাইলটা ব্যবহার করতেছি স্যার। এই স্যার স্যার আমি কিছু জানি না স্যার, বিশ্বাস করেন স্যার। তুই যে যে জায়গা থেকে মালামাল সংগ্রহ করেছিস, ওই প্রত্যেকটা জায়গায় আমাদের পুলিশ টিমকে নিয়ে যেতে পারবি? স্যার পারুম স্যার, পারুম স্যার। পারবি তো? জি স্যার, স্যার পারুম। চল। জি স্যার। ইন্টারোগেশন সেলে বশির জানায় সে পুরনো ভাঙাড়ির ভেতর থেকে এই মোবাইল সেটটি খুঁজে পেয়েছে, কিন্তু শরীফ হত্যাকাণ্ড বা তাদের বাসায় ডাকাতি এ কোনো কিছুর বিষয়ে সে কিছুই জানে না। এরপর বশিরকে নিয়ে পুলিশ বিভিন্ন স্থান খুঁজে বেড়ায়, কিন্তু শরীফ হত্যাকাণ্ডের বিষয়ে সে কোনো ক্লুই খুঁজে পায় না। অবশেষে শর্ত সাপেক্ষে বশিরকে ছেড়ে দেয় পুলিশ এবং শরীফের স্ত্রী মোনালিসার বক্তব্য অনুযায়ী শরীফের ফুফাতো ভাই সোহেলের কাছে যায় তারা। দেখা যাক পুলিশকে সোহেল কি বলে। আপনার মামাতো ভাই শরীফ খুন হয়েছে, আপনি তো নিশ্চয়ই জানেন। জি স্যার জানি। এই খুনের সাথে কারা জড়িত থাকতে পারে আপনার কোনো ধারণা আছে? না স্যার, এটা আচ্ছা, আপনি এই খুনের সাথে জড়িত নয় তো? কি বলেন, আমি আমার মামাতো ভাইকে খুন করতে যাব? জমির জন্য আপনি তাকে খুনের হুমকি দিয়ে আসেননি? আমি শরীফের সাথে কথা বলছি, কিন্তু হুমকি কেন দিব? আপনি তার বাসায় যেয়ে তাকে বলেননি যে জমির জন্য আপনি যা ইচ্ছা তাই করতে পারেন? আমি একদিন শরীফের সাথে কথা বলি, শরীফ ভাই রাস্তার পাশে যে জমিটা আছে ওইটা যদি দিতেন আমি বাড়ি করতাম। ভাই রে, আমারও তো একটা স্বপ্ন ছিল ওই জমিতে আমি বাড়ি করব। আচ্ছা, তুই আশেপাশে তো অনেক জমি আছে, ওগুলো নেই? ভাই তুমি তো বুঝতে পারছো, বাড়ি করার জন্য ওই জমিটাই অনেক ভালো। বাবা, আমারও তো একটা স্বপ্ন ছিল ওই জমিতে আমি একটু বাড়ি করব। সেটা তো তুই আমাকে বলেছিলি, কিন্তু সোহেলে তো চাচ্ছে। তাছাড়া ওর মা তো আমাদের কাছে জমি পাবে। মামা, শরীফ ভাইয়ের একটু বুঝান, এই জায়গাটা পেলে আসলে আমার অনেক উপকার হবে। আচ্ছা দেখি, আমি চিন্তা ভাবনা করি। ওকে ভাই, আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আসলে আমার অনেক উপকার হবে। ভাই তাহলে আসি। দুপুরে খেয়ে যা। না ভাই, অন্য আরেকদিন খাবো। মামা তাহলে আসি, আসসালামু আলাইকুম। খুন হওয়ার সময় আপনি কোথায় ছিলেন? আমি বাসায় ছিলাম। শরীফ খুন হওয়ার পরে আপনি তাকে দেখতে গেছিলেন? না স্যার, আমি আসিনি।
আপনার মামাতো ভাই খুন হয়ে গেল আর আপনি দেখতে গেলেন, এটা কেমন কথা? কারণ আমি তখন খোঁজ পাইনি, পরে 2 দিন পরে জানছি। যা বললেন সব কি সত্যি নাকি এর ভিতরে কোনো মিথ্যা আছে? আপনি আমার মামাকে জিজ্ঞেস করেন, সত্য না মিথ্যা সেটা প্রমাণ করুন। ঠিক আছে, সত্য বললে মুক্তি, আর যদি মিথ্যা বলে থাকেন তাহলে কিন্তু খুব খারাপই আছে বলে দিলাম। বিলাল, চলো আমরা মামার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন রুমে খুন হয়েছে? এটাই আপনার শ্বশুর কোথায়? এই রুমে। জুয়েল, জি স্যার, ওনাকে ডাকো। চলুন। বেলাল, ভালো করে খুঁজো, কোথাও কোনো আলামত পাওয়া যায় কিনা। ওকে স্যার। কিছু পেলে? স্যার কোথাও কিছু পাওয়া যাচ্ছে না স্যার। ভালো করে খুঁজে দেখো। ঠিক আছে স্যার। আচ্ছা, দরজা তো বন্ধ ছিল তাই না? জি। তাহলে ঢাকা ঢুকলো কিভাবে? আচ্ছা আমারও তো প্রশ্ন, দরজা যদি আটকানোই থাকে ডাকাত ঢুকলো কেমনে? মনে হয় নকল চাবি দিয়ে খুলেছে। নকল চাবি দিয়ে খুললো আর আপনারা কিছু টের পেলেন না? স্যার, মেন দরজার পর ড্রয়িং রুম, তারপর আমাদের রুম, আর তাছাড়া আমরা ঘুমিয়েছিলাম। ডাকাতের তো স্বর্ণ অলংকার, টাকা পয়সা, মোবাইল এগুলো নেওয়ার পরে আর কোনো প্রয়োজন থাকে না, তাহলে মারলো কেন? আচ্ছা, শরীফ সাহেবের সাথে ডাকাতদের কি কোনো শাউটিং হয়েছিল? না জি স্যার, করেছিল। না আবার হ্যাঁ কোনটা? বলেছিল যে ভালো হচ্ছে না, সকালে জানাবে থানায়, তারপরই তো মেরে ফেললো। আপনি শুনুন, আপনার ছেলের সাথে আপনার বোনের ছেলে সোহেলের কি জমি নিয়ে কোনো ঝামেলা ছিল? না স্যার, ও তো রাস্তার পাশে জমিটা চেয়েছিল। কোনো হুমকি ধামকি দিয়েছিল? না স্যার। কেউ কিছু বলছে স্যার? না, কেউ কিছু বলেনি। শুনুন, আমাদেরকে না জানিয়ে এলাকা ছেড়ে কোথাও যাবেন না, প্রয়োজন হলে আমরা আবার আসবো। আচ্ছা, আসো। স্যার আসবো? হ্যাঁ আসো। ঠিক আছে। কি খবর মামলার আপডেট কি বলো? স্যার, আমার মনে হয় এখানে নাটকীয় কিছু ঘটেছে। ওই বাড়িতে ডাকাতি হয়নি, আর যদি ডাকাতি হতো তাহলে ডাকাতদের প্রবেশ হওয়াটাই স্পষ্ট হতো। ওনারা বলছে ওনাদের দরজা বন্ধ ছিল, তারপরও ডাকাত ঢুকেছে। কিভাবে ঢুকেছে ওনারা বলতে পারছেন। স্যার, যদি দরজা ভেতর থেকে না খুলে দেওয়া হয় তাহলে ডাকাতদের ঢোকা কোনোভাবেই সম্ভব নয়। অ্যাকচুয়ালি আমার এই বিষয়টা নিয়ে শুরু থেকে কেন জানি একটু গোলমাল মনে হচ্ছে। স্যার, আর ওনারা যে অভিযোগ করেছেন খুন এবং ডাকাতি, আসলে ডাকাতের হাতে খুন হওয়ার কোনো মোটিভ পাওয়া যায় না। স্যার, আর যে আঘাতটা করা হয়েছে হাতুড়ি দিয়ে, আমার মনে হচ্ছে এটা অপেশাদার কেউ করেছে। স্যার, তুমি এক কাজ করো, এটা একটু দেখো। এটা কি স্যার? এটা হচ্ছে মোনালিসা যে ফোনে কথা বলতো তার কল লিস্ট। স্যার, একটা নম্বরে সে বেশি কথা বলতো, আমাদের খুঁজে বের করতে হবে সে ব্যক্তিটা কে। আর এছাড়া আমাদের হাতে আর কোনো ক্লু নেই। স্যার, তাহলে ওকে তুলে নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আসো, তবে সসম্মানে নিয়ে আসবে, তার যেন কোনো অসম্মান না হয়। ওকে স্যার। স্যার, আরেকটা কথা, মোনালিসা আমাদেরকে মিথ্যা বলেছে। ফুফাতো ভাইয়ের সাথে ওদের ফ্যামিলির কারোরই কোনো ঝামেলা ছিল না। এটাই তো চিন্তার বিষয়, মোনালিসা মিথ্যে কেন বলবে? স্যার, হতে পারে হয়তো কাউকে বাঁচাতে। এই কাউকে, সেই ব্যক্তিটা কে, তাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। ওকে স্যার, আমি আজ আসছি স্যার। হ্যাঁ ঠিক আছে। বেলাল, ডাকো। বাসায় কেউ আছেন? প্লিজ দরজাটা খুলেন। আমরা থানা থেকে আসছি। আপনি আসি? হ্যাঁ, আমি আসি। আপনার পাশে শরীফ সাহেব নামে একজন লোক খুন হয়েছে, আপনি কি জানেন? জি স্যার জানি। কিভাবে খুন হয়েছে বলুন তো? স্যার বাড়িতে ডাকাত পড়ছিল, ডাকাতের হাতে খুন হয়েছে স্যার, এটা তো সবাই জানে। আপনার কাছে কিছু সহযোগিতা চাবো, করবেন না?
অবশ্যই করবো স্যার, কেন করবো না? ঠিক আছে, ওসি স্যার আপনাকে একটু থানায় ডেকেছে। থানায় কেন? এই কিছু তথ্য জিজ্ঞাসা করবে, আপনি বলবেন, সুন্দর মতো আবার চলে আসবেন। ঠিক আছে। চলুন। পুলিশের ইনভেস্টিগেশনে এবার আরও একটি নাম বেরিয়ে আসলো। সে হচ্ছে আশিক। শরীফ সাহেব যেদিন খুন হন সেদিন তার স্ত্রী মোনালিসার সাথে আশিকের অনেকবার কথা হয়। পুলিশের হেফাজতে আশিক, চলছে জিজ্ঞাসাবাদ। আশিক সাহেব, শরীফ সাহেব তো খুন হয়েছে ডাকাতদের হাতে। কে বা কারা খুন করেছে এ বিষয়ে আপনি কি জানেন? স্যার, শরীফ ভাইকে তো ডাকাতটা খুন করেছে, এটা তো স্যার সবাই জানে। হ্যাঁ, সবাই জানে যে ডাকাতরা তাকে খুন করেছে। আপনি কতটা জানেন? স্যার, আমিও এতটুকু জানি। আচ্ছা, শরীফ সাহেবের স্ত্রী মোনালিসার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? স্যার, উনি আমার প্রতিবেশী ভাবি, জাস্ট এতটুকুই। কিন্তু আমাদের কাছে যে কল লিস্ট রয়েছে তাতে একটা বিষয় আমরা নিশ্চিত, যেদিন শরীফ সাহেব খুন হয়েছিল তার ঠিক আধা ঘন্টা পরে আপনি মোনালিসার সঙ্গে ফোনে কথা বলেছেন। কি কথা হয়েছিল আপনাদের মাঝে? স্যার, শরীফ ভাই এবং ভাবি দুজনের সাথেই আমার খুব ভালো সম্পর্ক ছিল। যে কোনো বিপদ আপদে তারা দুজনে আমাকে ফোন দেয়। যেদিন শরীফ ভাই খুন হয় তার আধা ঘন্টা পর ভাবি এই খবরটা জানানোর জন্য আমাকে ফোন দেয়। হ্যাঁ ভাবি। হ্যালো 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 ভাবি, কি হলো? কান্না করতেছেন কেন? হ্যালো হ্যালো ভাই, আপনার ভাই আর নেই। হায় আল্লাহ, আপনি এটা কি করেন? আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসেন। দাঁড়ান, আমি এখন আসতেছি। কিন্তু ওই দিন আপনাদের মাঝে অনেকবার ফোনে কথা হয়েছিল। প্রথমে মোনালিসা আপনাকে ফোন করে, এরপর আপনি তাকে ফোন করেন, আবার মোনালিসা আপনাকে ফোন করে। দুপুরবেলা আপনার ফোনে কি কথা হয়েছিল তার সাথে? স্যার, ওই দিন সকালবেলা ভাবি আমাকে ফোন দিয়েছিল, আমি ফোন ধরতে পারি নাই। এরপর আমি ভাবিকে ফোন দিই, ভাবি ফোন ধরতে পারে নাই। পরে ভাবি ফোন দিয়েছিল, তখন কথা হয়েছিল। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন তো আমাকে। ওই দিন সকালে আপনার সাথে কি কথা হয়েছিল? স্যার, শরীফ ভাইয়ের বাবা খুব অসুস্থ ছিল, তার ওষুধের প্রয়োজন হয়। ভাবি আমাকে ফোন দিয়ে বলেছিল যে আমি শরীফ ভাইয়ের অফিসের আশেপাশে আছি কিনা। আমি বলেছিলাম হ্যাঁ, শরীফ ভাইয়ের অফিসের পাশেই আসছি। তখন সে ওষুধ আনার জন্য আমাকে ফোন দিয়েছিল। বৌমা, বৌমা, একটু এদিকে আসো তো। বৌমা। জি বাবা, বলেন। শরীফ কি রাতের আগে বাসায় আসবে? না বাবা। আচ্ছা, শরীফকে বলো কেউ যদি এদিকে আসে আমার ওষুধটা যেন পাঠিয়ে দেয়। আমার ওষুধটা যে কখন শেষ হয়ে গেছে টেরও পাইনি। আচ্ছা বাবা, আমি দেখতেছি। আচ্ছা। হ্যাঁ ভাবি, বলেন। তুমি কি তোমার ভাইয়ার অফিসের দিকে যাবা? হ্যাঁ ভাবি, আমি তো ভাইয়ের অফিসের আশেপাশেই আছি। কেন? আচ্ছা, ওইখানে গেলে তুমি তোমার ভাইয়াকে বললো তো বাবার ওষুধ শেষ হয়ে গেছে, যেন পাঠায় দেয় কাউকে দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা, রাখি তাহলে। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। সে আপনাকেই কেন এত কল দিত? আর তাছাড়া আপনি তাকে দুপুরবেলা কেন কল দিয়েছিলেন? স্যার, আমি দুপুরবেলায় ওষুধ নিয়ে তাদের বাড়িতে যাই। আমি দরজায় অনেকবার কলিং বেল দিই, কিন্তু কেউ দরজা খুলতেছিল না। এই জন্য আমি ভাবিকে ফোন দিয়েছিলাম।
কলিং বেল দিচ্ছি, দরজা খুলছেন না কেন? ও আমি বারান্দায় ছিলাম। আচ্ছা আচ্ছা, দরজা খুলে দিন। থেকে দাঁড়িয়ে গেছে। আগে একটু যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার শরীর এখন কেমন? হ্যাঁ ভালো আছি। এই যান বসুন। ও ওষুধ এনেছো? দাও। ভাবি, আজকে তাহলে আমি বসো, আমি চা করে নিয়ে আসি। চাওয়ার মধ্যে খাবো আজকে যাই। আসেন। আচ্ছা, আপনার নামটা যেন কি? আশিক স্যার। আশিক, আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। তবে হ্যাঁ, এই মামলার প্রয়োজনে আমরা আপনাকে আবার ডাকবো। আশা করি আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। আজ আপনি আসুন। এটাই তো কথা না? জি স্যার। কাকা কেমন আছেন? আছে কোনোরকম। আসে। আসে, ভিতরে আসে। কাকা, স্যার আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, সঠিক উত্তর দিবেন। আচ্ছা বাবা বল। কাকা, যে রাতে ঘটনাটি ঘটেছিল তার আগের দিন কি আশিক এসেছিল আপনাকে ওষুধ দেওয়ার জন্য? হ্যাঁ এসেছিল ওষুধ দিতে। কিন্তু আপনার ছেলেও তো ওষুধ নিয়ে আসতে পারতো, তাহলে আশিক কেন? আমার ছেলে সেদিন অফিসের কাজে ব্যস্ত ছিল। আমার ওষুধ শেষ হয়ে গেছে, আমি বৌমাকে বলি, বৌমা তখন আশিককে ফোন করে বললে আশিক এসে বাসায় ওষুধ দিয়ে যায়। আই সি। ঠিক আছে, তাহলে আপনার কাছে আমার আর কিছু জানার নেই। তবে প্রয়োজন হলে আমরা আবার আসবো, আর আপনি যদি কোনো তথ্য জানতে পারেন সাথে সাথে আমাদেরকে জানাবেন। আচ্ছা আজ তাহলে আসি। বাবারে, আমার ছেলে শরীফে খনিজা কি আর ধরা পড়বে না? অবশ্যই পড়বে, শুধু সময়ের অপেক্ষা। আসি। ধৈর্য ধরেন কাকা, ধৈর্য ধরেন। হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। স্যার, শরীফের বাবার সাথেও কথা বলেছি। ওই দিন ওনার ওষুধের প্রয়োজন ছিল, এটা সত্য স্যার। শরীফ অফিসে থাকায় আশিককে ওষুধ আনার জন্য ফোন করা হয়েছিল স্যার, এটা শরীফের বাবাও জানে। উনি তো অসুস্থ মানুষ, ওনার অগোচরে অনেক কিছু করা সম্ভব। তুমি এক কাজ করো, এলাকার গণ্যমান্য 2-4 ব্যক্তির সঙ্গে কথা বলে দেখো কোনো তথ্য পাওয়া যায় কিনা। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভাই এদিকে আসেন। এই বাড়িতে 2 দিন আগে একজন খুন হয়েছে, আপনি কি তাকে চিনেন? জি স্যার, চিনতাম। আশিককে চিনেন? আশিক? হ্যাঁ চিনি। আচ্ছা, আশিক কেমন লোক? ভালোই তো স্যার। ভালো? হ্যাঁ। আশিকের সাথে শরীফ সাহেবের পারিবারিক সম্পর্ক কেমন ছিল? একটু গাবলা ছিল। কীরকম গাবলা? শরীফ সাহেবের বউয়ের সাথে আশিকের একবার প্রেমের কথা উঠেছিল। আচ্ছা, বুঝতে পারছি। এক কাজ করেন, আপনার ফোন নাম্বারটা বলেন। 01951 ওকে, ঠিক আছে, আপনি আসুন। আচ্ছা বেলাল, অফিসারের সাথে একটু কথা বলতে হবে। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাহিদ বলো। স্যার, আশিকের সাথে শরীফ সাহেবের সম্পর্ক নিয়ে এলাকায় একটু গুঞ্জন আছে স্যার। শরীফ সাহেবের স্ত্রীকে ডেকে নিয়ে আসো, আর একদম মাথা গরম করবে না। ওনাকে বলো বুঝিয়ে যে কেসের ব্যাপারে অধীর সাহেব আপনার সঙ্গে কথা বলবে। ওকে স্যার, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। বেলাল,
জি স্যার। আমাদেরকে আবার শরীফ সাহেবের বাসায় যেতে হবে। ওকে স্যার। চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আবার আসতে হলো। আপনার ছেলের বউকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে। ওকে আবার থানায় কেন যেতে হবে? একটু তদন্তের স্বার্থে যেতে হবে। বাবারে এতদিন বাসায় এসে জিজ্ঞাসাবাদ করছো, তাতে কোনো লাভ হয়নি। একটু বাইরেই খোঁজো। আমি একা একা থাকি, আমাকে দেখাশোনা কোনো লোক নেই। এই বৌমা আছে বলেই আমি বাইসে আছি। তাছাড়া ওরে নিয়ে গেলে তো আমারও সাথে যেতে হবে। না না কাকা, তেমন কিছু না, উনি যাবেন আর চলে আসবেন। ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি ছেড়ে দিও বাবা। হ্যাঁ অবশ্যই, চলেন। আবার কি, আমার যা তথ্য দেওয়ার তো আমি দিয়েই ফেলেছি। দেখুন, আপনার স্বামী খুন হয়েছে, আপনার সাথে স্যার একটু কথা বলতে চাই। চলুন চলুন। চলো। বিশ্বাস একটি অমূল্য বস্তু, তা আমাদের সবারই জানা। বিশ্বাসের কারণেই সম্পর্কের সৃষ্টি হয়, আবার অবিশ্বাস জন্ম নিলে সেই সম্পর্ক মুহূর্তেই ভেঙে চুরে তছনছ হয়ে যেতে পারে। শরীফ হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে শুরু থেকেই পুলিশের সন্দেহের তীর ছিল ভিকটিমের পরিবারের দিকে, আর সেই সন্দেহের তীরে বিষ ঢালার কাজটি করেছে এলাকার লোকজন মোনালিসা আর আশিকের অবৈধ সম্পর্কের কথা বলে। তাহলে কি ভিকটিমের লোকেরাই শরীফকে হত্যা করেছে, নাকি মূল আসামি নিজেকে আড়াল করার জন্য তাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে? মোনালিসা এখন পুলিশের হেফাজতে, দেখা যাক সে পুলিশের কাছে কি উত্তর দেয়। তবে তা জানার জন্য দর্শক আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় যমুনা টেলিভিশনের সাথেই থাকুন।